হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনির হোসেন। আজকে আপনাদের সাথে কথা বলবো হিসাব বিজ্ঞান নিয়ে। হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। তো একাদশ ও দ্বাদশ শ্রেণী বিশেষ করে যারা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী আছেন, একমাত্র তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবু ফার্স্ট ইয়ারে যারা আছেন আপনারা, সেকেন্ড ইয়ারে যারা আছেন তাদের জন্য প্রযোজ্য। তো আজকে আমরা যেটা করব, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় কি, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। আজকে আমরা বোর্ড কোয়েশ্চেন নিয়ে কথা বলবো, যেহেতু এই 2021 সালে পরীক্ষার্থীরা আছেন তাদের জন্য বিশেষ করে। তো আজকে করব কি, অষ্টম অধ্যায় হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় কি, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, যেটাকে আমরা অবচয় নামে চিনি। তো আজকে আমি একটা বোর্ড কোয়েশ্চেন দেখি আমরা কোন বোর্ডটা করব। বোর্ডটা করতেছি, আমরা উঠাচ্ছি। এটা হচ্ছে রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড ও বরিশাল বোর্ড। রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ড। বরিশাল বোর্ড 2018 সালে, মানে 2018 সালে এই চারটা বোর্ডে সেম কোয়েশ্চেন আসছে, এই জন্য এই চারটা বোর্ডের নাম তুলে দিয়েছে। টোটাল 8টা বোর্ড, 8টা বোর্ডের মধ্যে 4টা বোর্ড ছিল 2018 সালে অন্য একটা কোয়েশ্চেন, আর এই 4টা বোর্ডে সেম কোয়েশ্চেন আসছে। আচ্ছা, কোয়েশ্চেনটা আমি উঠিয়ে নিচ্ছি যে শান্তা এন্টারপ্রাইজ 2017 সালের 1 জানুয়ারি তারিখে $5 লক্ষ টাকার একটি মেশিন ক্রয় করেন। 5 লক্ষ টাকার একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির বহন খরচ 10,000 টাকা। মেশিনটির বহন খরচ 10,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 30,000 টাকা। টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাবটি বন্ধ করা হয়। হিসাব বন্ধ করা হয়। তো স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ক নাম্বার কোয়েশ্চেনে বলছে 2017 সালে অবচয় গণনা সহ নির্ণয় করো। 2017 সালের অবচয়
গণনা সহ নির্ণয় করো। খ নাম্বার কোয়েশ্চেনে বলেছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও 2017 সালের। প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও 2017 সালের। তারপর বলছে প্রথম 2 বছরের মেশিন ও অপচয় সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। দুই বছরের মেশিন ও অপচয় সঞ্চিতি হিসাব তৈরি করো। 2 বছরের মেশিন ও অপচয় হিসাব তৈরি করো। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি অঙ্কে। তো পুরো অঙ্কটা করার আগে আমি এই চ্যাপ্টারের বিষয়ে আপনাদের একটু ধারণা দিয়ে নেই, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়ে যায়। তো এই চ্যাপ্টার হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান, কি লেখি নাই তাই না? হিসাব বিজ্ঞান প্রথম পত্র। দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। আচ্ছা, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদ 2 ধরনের হয়। এই অপচয় 2 ধরনের হয়, একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি আর একটা হচ্ছে স্থির কিস্তি পদ্ধতি। কি কি? 1 নাম্বার হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। সরল রৈখিক পদ্ধতি অপচয় 2 ভাবে বের করতে হয়। কিভাবে? একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, আর সরলরৈখিক পদ্ধতির আরেকটা নাম আছে, এটাকে বলা হয় স্থির কিস্তি পদ্ধতি। স্থির কিস্তি পদ্ধতি, ঠিক আছে? এটা হচ্ছে একটা সিস্টেম, যে অপচয় বের করার এই একটা সিস্টেমে বের করা। একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি বা এটাকে কি বলা হয়? স্থির কিস্তি পদ্ধতি। দ্বিতীয় নাম্বার হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অপচয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এই হচ্ছে 2টা পদ্ধতি। এই 2টা পদ্ধতিতে, এই চ্যাপ্টারে 2টা পদ্ধতি আছে। এই 2টা পদ্ধতিতে আমাদের অপচয় নির্ণয় করতে হবে। এখন এখানে আমাদের পড়ে দেখতে হবে কোন পদ্ধতিটা আমাদের বের করতে বলেছে। এখানে বলেছে পরিপুরোটা। শান্তা এন্টারপ্রাইজ 2017 সালের 1 জানুয়ারি তারিখে 5 লক্ষ টাকার একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির বহন খরচ 10,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 30,000 টাকা। একটা মেশিন কিনছেন 5 লক্ষ টাকা দেয়া, এটার সাথে আবার বহন খরচ আছে, আবার সংস্থাপন ব্যয়ও আছে। তো মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। একটা মেশিন কিনেছেন, এটা মনে করেন 10 বছর ঠিক থাকবে, গ্যারান্টি 10 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে 10 বছরের, এবং ভগ্নাবশেষের মূল্য আছে 50,000 টাকা। তার মানে 10 বছর পরে আপনি এটা বিক্রি করে, এটা নষ্ট হয়ে যাবে না 10 বছর পরে, এটা বিক্রি করে যে টাকাটা পাবেন ওইটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। ঠিক আছে? 10 বছর পরে মেশিনটা ব্যবহার করবেন, 10 বছর পর নষ্ট হয়ে যাবে, তারপর ভাঙ্গারির দোকানে বিক্রি করবেন, তাই না? বিক্রি করে 50,000 টাকা পাবেন মেশিন বিক্রি করে, এটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। তারপর যে প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়। প্রত্যেকটা বছরে 31শে ডিসেম্বর তারিখে ক্লোজ করা হয়। স্থির কিস্তি পদ্ধতিতে অপচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্থির কিস্তি পদ্ধতিতে অপচয় ধার্য করার সিদ্ধান্ত। তাহলে আমাদের বলে দিছে কোন পদ্ধতিতে অপচয় ধার্য করতে হবে। পরীক্ষায় আপনাদের প্রত্যেক এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসলে আপনাদের বলে দিবে স্থির কিস্তি পদ্ধতি নাকি সরলরৈখিক পদ্ধতি নাকি ক্রমহ্রাসমান জের পদ্ধতি, এখানে লিখিয়ে দিবে কোন পদ্ধতিতে আপনার অঙ্কটা করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা স্থির কিস্তির আরেক নাম কি? সরলরৈখিক পদ্ধতি। তাহলে আমরা সরলরৈখিক পদ্ধতির যদি কিভাবে অপচয় বের করে এটা জানি, তাহলে আমরা স্থির কিস্তিও পেয়ে যাব সেম, তাই না? আচ্ছা যাই, এখন আগে অপচয় বের করার সূত্রটা আমরা জেনে নিই। কি এটা? স্থির কিস্তি সরলরৈখিক, সরলরৈখিক বা স্থির
কিস্তি পদ্ধতিতে অবচয় নির্ণয়। রাইট, এটা বলছে আমাদের 2017 সালে এই যে অবচয় গণনা সহ নির্ণয় করো, মানে ক নাম্বার কোয়েশ্চেন আমাদের এটা বের করতেই বলেছে। দিয়ে দিলাম ক নাম্বার কোয়েশ্চেন, সরলরৈখিক পদ্ধতি। এই যে অবচয় বের করার সূত্রটা লিখে রাখেন, সবাই মনোযোগ সহকারে দেখবেন। আপনারা আশা করছি আপনারা এই চ্যাপ্টার কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আমি যেভাবে আপনাদের বুঝাবো অন্য টিচার এভাবে বুঝাবে না। অবচয়, মেশিনের মোট মূল্য, মেশিনের মোট মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। আয়ুষ্কাল মানে বুঝছেন আপনারা? আয়ুষ্কাল মানে বছর, কত বছরের জন্য মেশিনটা কিনছি? 10 বছর। ঠিক আছে, এখন যাই মেশিনের মোট মূল্য আমরা কিভাবে নির্ণয় করব। মেশিনের মোট মূল্য নির্ণয় করতে হলে আমাদের মেশিন যে কিনেছি সেটা লিখতে হবে আগে, মেশিন ক্রয়। এটার সাথে যদি বহন খরচ থাকে ওটা যোগ করতে হবে, সংস্থাপন ব্যয় থাকলে এটা লিখতে হবে, যেই ব্যয়গুলো থাকবে ওগুলা, এই যে এই সবগুলো যোগ করলে যে টাকাটা হয় এটাকে বলা হয় মেশিনের মোট মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ এই আয়ুষ্কাল। তাহলে মেশিন কিনছি কত দিয়ে? 5 লক্ষ টাকা দিয়ে মেশিনটা কিনেছিলাম। বহন খরচ কত ছিল আমাদের? 10,000 টাকা। সংস্থাপন ব্যয় কত ছিল? 30,000 টাকা। বিয়োগ ভগ্নাবশেষ মূল্য কত ছিল? 50,000 টাকা। আয়ুষ্কাল কত? 10 বছর। 5,50,000, 5,50,000 বিয়োগ 50,000 কত হয়? ভাগ 10, তাই না? 5 লক্ষ আমার কত বেরিয়েছে? বহন খরচ কত ছিল? মেশিনটির বহন খরচ 10,000, সংস্থাপন ব্যয় 30,000, সরি 5,50,000 না, 30, 40, 5,40,000। এটা থেকে 50,000 বাদ দিবেন, তাহলে কত থাকবে? 5,10,000, সরি 4,90,000 থাকবে। 5,40,000 থেকে 50 গেলে 4,90,000। এটাকে 10 দিয়ে ভাগ করেন, 0 কেটে দিলে 49,000। এই যে আপনার অবচয় বের হয়ে গেছে, ক নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার বের হয়ে গেছে। কি বলছে? অবচয় কিভাবে নির্ণয় করতে হয় সেটার এটা হচ্ছে সিস্টেম। ঠিক আছে, এটা হচ্ছে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে অবচয়ের পরিমাণ, মানে টাকার পরিমাণ নির্ণয় করতে বলছে। অনেক সময় বলবে অবচয়ের হার নির্ণয় করার জন্য, যে বলবে স্থির কিস্তি পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করো বা সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করো। অবচয়ের হার আমরা কিভাবে নির্ণয় করব ওই সূত্রটা আমরা এখন দেখে দিচ্ছি আপনাদের। সূত্রটা কিভাবে করতে হবে এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় না, পদ্ধতিতে অবচয়ের হার। এবার হবে অবচয়ের হার। অবচয়ের হার, হার মানে কি? পার্সেন্টেজ। আর অবচয়ের পরিমাণ মানে কি? টাকা। ঠিক আছে, অবচয়ের হার কিভাবে নির্ণয় করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন সরলরৈখিক পদ্ধতি সব সময় কোনো কিছুকেই সব কিছুকে ধরতে হবে 100%। কত পার্সেন্ট? 100% ভাগ আয়ুষ্কাল। আয়ুষ্কাল তাহলে 100% তো থাকবেই। এটাকে আয়ুষ্কাল কয় বছর আছে? আয়ুষ্কাল 10 বছর। 10 দিয়ে ভাগ করেন, বেরোয় যাবে আপনার পার্সেন্টেজ, এই যে 10%। এটা হচ্ছে আপনার সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয়ের সূত্র, 10%। এবার আপনি হিসাব করে দেখেন, আপনার 49,000 টাকা বেরিয়েছিল অবচয়, এই 10% দিয়েও যদি ধরেন আপনি ওখানে 49,000ই বেরোবে। কীভাবে ভাঙাই দিচ্ছি? 5 লক্ষ টাকা মেশিন কিনছেন, আর 5 লক্ষ আর বহন ব্যয় আর হচ্ছে সংস্থাপন ব্যয় মিলায় কত? 5,40,000। এটার থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে কত থাকে?
49,000, 4,90,000, 4,90,000কে আপনি 10% করে দেখেন 49,000 টাকাই বেরোবে। আপনি এইভাবে করেন আর ওইভাবে করেন, আপনার অ্যান্সার কিন্তু সেমই বেরোবে। অবচয় এখানে বলছে অবচয়ের হার নির্ণয় করতে হলে এই সিস্টেম, এটা হচ্ছে সরলরৈখিক। এখন আরেকটা আছে সেম সিস্টেমের, যদি বলে ক্রমহ্রাসমান পদ্ধতিতে কিন্তু অবচয় বের করা যায় না ডিরেক্টলি, অবচয়ের হার বের করে নিতে হয়। ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে ডিরেক্টলি অবচয় বের করা যায় না, ডাইরেক্ট অবচয়ের হার আগে বের করে নিতে হবে। আমরা লিখে এই যে দেখাই দিচ্ছি আপনাদের, যদি ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়ের হার বের করতে হয় কীভাবে বের করতে হবে। ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয়। ক্রমহ্রাসমান পদ্ধতিতে, সরলরৈখিক পদ্ধতিতে যা করেছি সেম টু সেম, একটু তো অবশ্যই ভিন্ন আছে, তাই না? ক্রমহ্রাসমানে শুধু এখানে 2 গুণ করে দিবেন, শেষ। এটা হচ্ছে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয়। এই যে তাহলে 100% ধরেন এইটাকে, এই অঙ্কটাকে এখানে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয় বের করতে বসছে, তখন অবচয়ের হার আমাদের আগে বের করে নিতে হবে। মনে করেন এটা দিয়েই করতেছি, ইমেজিন ধরে নিলাম, হ্যাঁ, 10% ইন্টু 2, তাহলে 20% চলে আসবে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অ্যান্সার অবচয়ের হার। ক্লিয়ার? এটা হচ্ছে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে অবচয়ের, এটা হচ্ছে সরলরৈখিক বা স্থির পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয়। আর এটা হচ্ছে ক্রমহ্রাসমান, যদি বলে অঙ্কে, আমাদের অঙ্কে যদিও বলে না ক্রমহ্রাসমান বের করতে, তবুও আমি আপনাদের শিখিয়ে দিলাম দুইটা সিস্টেমে কীভাবে অবচয় বের করতে হয়। এই যে 3টা সূত্র লিখলাম, অবচয়ের পরিমাণ নির্ণয় আর অবচয়ের হার একটা, এই যে ক্রমহ্রাসমানে একটা, তাই না? এই তিনটাই বাইরে কোনো সূত্র নাই, এই চ্যাপ্টারে এই 3টার বাইরে কোনো সূত্র নেই, এই 3টাই। আর যেখান থেকে প্রশ্ন করুক, যেভাবে প্রশ্ন করুক, এই 3টা সূত্রই আপনার প্রয়োগ করতে হবে, আদার্স কিছু নেই। ঠিক আছে, এখন যাই আমরা খ নম্বর প্রশ্নে। ক নম্বর প্রশ্ন আমাদের ক্লিয়ার হয়ে গেছে। খ নম্বর প্রশ্নে বলেছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। জাবেদা তো আমরা এর আগে থেকে জানি, তাই না? তবুও এই চ্যাপ্টারের জাবেদাটা একটু ভিন্ন, কিন্তু সবচেয়ে সহজ। সেম জাবেদা, সব প্রত্যেকটা সেম জাবেদা। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তাই না? আচ্ছা, চলে যাচ্ছি জাবেদা সবসময় মনে রাখবেন, এই চ্যাপ্টারে জাবেদা আমরা রুলস অনুযায়ী যাব। প্রথমে মেশিন কিনেছি কিনা এটা দেখতে হবে। কত সালে মেশিন কিনছি? 2017 সালের। এই জাবেদা করার আগে সবসময় জাবেদা অবচয়, এই চ্যাপ্টারের ভুলটা কোন জায়গায় করবেন জানেন? এই যে তারিখের উপর ডিপেন্ড করবে, এই যে সাল আর তারিখ। এই চ্যাপ্টারের ভুলটা একমাত্র এটার কারণেই হয়, আর কিছু হয় না। আপনারা সাল, তারিখ, মাস এটা ফলো রাখতে হবে, কত সালে কোন মাসে কিনেছি একটা জিনিস, তাহলে অবচয় ওই মাস থেকে কাউন্ট করতে হবে। এই জন্য এই চ্যাপ্টারে ভুল হবেই শুধু আপনাদের তারিখের কারণে, আর সাল তারিখ এই দুইটার কারণে আপনাদের ভুল হবে। এই জন্য ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে আগে কোয়েশ্চেনটা। বলছে কি 2017 সালে 1 জানুয়ারি, এটা কোন মাসে কিনছি? 17 সালের কোন মাসে? জানুয়ারির 1 তারিখে। তার মানে আজকে যদি কিনি জানুয়ারির 1 তারিখে, 1 বছর ব্যবহার করব, 17 সাল পুরোটা ব্যবহার করব, তাহলে অবচয় 1 বছরে ধরতে হবে, তাই না? তাহলে আমি আগে 17 সালে মেশিন কিনেছি না, জানুয়ারির কয় তারিখে? 1 তারিখে মেশিন কিনেছি, তাহলে মেশিন কি পাইছি? মেশিন, তাহলে মেশিন হিসাব ডেবিট, তাই না? আর আমার চলে গেছে কি, নগদও দিতে পারেন, আপনি চেকও দিতে পারেন, কারণ মেশিন এত টাকার লেনদেন আপনি করবেন, নগদও করতে পারেন, চেকেও করতে পারেন। বিশেষ করে আমরা এখন ডিজিটাল যুগ, আমরা বিশেষ করে আমরা ব্যাংকিংয়ের মাধ্যমেই করি, চেকের মাধ্যমেই করি, বা বুথের মাধ্যমে নগদও করি, যে যা বুথ থেকে উঠাই দিই, তাহলে আমরা নগদ ধরে নিই, তাহলে নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট, তাই না? তাহলে মেশিন কত টাকা দিয়ে কিনছি, টোটাল মেশিন কত দিয়ে কিনেছি, শুধু মেশিন হিসাব করলে হবে না, মেশিনের মোট মূল্যকে হিসাব করতে হবে। মেশিনের মোট মূল্য কত ছিল? মেশিনের মোট মূল্য 5,10,000 আর 30, 5,40,000, তাহলে এখানে 5,40,000ই ধরতে হবে, 5,40,000। ক্লিয়ার? এই হচ্ছে একটা।
তারপরে অবচয়, অবচয় জাবেদা করেন তো যে মেশিনের উপরে অবচয় ধার্য করা হলো, মেশিনে অবচয় মনে করেন 10% বা অবচয় টাকা আমরা বেরিয়েছি, মেশিনের ওপর 49,000 টাকা অবচয় ধার্য করা হলো, জাবেদা করেন অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। পুঞ্জীভূত অবচয়ের পাশে মেশিন লিখতে হবে, কিসের উপর অবচয় ধার্য করছি ওইটা কিন্তু লিখতে হবে পরীক্ষার হলে, হ্যাঁ, যেটা খরচ হয়। আর এটা সবসময় অবচয় ডিসেম্বর 31 তারিখ হয়। অবচয় হিসাব এটা খরচ হয়ে গেছে এই জন্য ডেবিট, পুঞ্জীভূত অবচয় মেশিন কমে গেছে না এই জন্য মেশিন ক্রেডিট, পুঞ্জীভূত অবচয় ভূত অবচয় লিখে এখানে ব্রেকেটে মেশিন লিখতে হবে, হ্যাঁ। কিসের উপর অবচয় হয়েছে এটা দেখাইতে হবে না, কত বেরিয়েছিল আমাদের অবচয় আমরা বের করছিলাম 49,000 49,000। আচ্ছা, এখন এই যে অবচয়টা হয়েছে এটাকে আয় ব্যয় বিবরণীতে ট্রান্সফার করতে হয়। কি আয় ব্যয়, আয় সারাংশ আয় বিবরণীতে ট্রান্সফার করতে হবে না। অবচয় কি খরচ না, খরচ কোথায় যায় আয় বিবরণীতে যায়, ঠিক আছে, তাহলে ওটা আয় বিবরণীতে ট্রান্সফার করতে হবে। তাহলে এটাও ডিসেম্বরের 31 তারিখ, এই অবচয়টাকে তখন ক্রেডিট করতে হবে আর আয় সারাংশ ডেবিট করতে হবে। আয় সারাংশ অথবা আয় বিবরণী, সারাংশ অথবা আয় বিবরণী, এটা ডেবিট। আর ক্রেডিট কি, ক্রেডিট হচ্ছে অবচয়। কত টাকা, এই টাকাটাকে এখানে ট্রান্সফার করছি না, তাহলে এটাই তো এখানে চলে আসবে, এই যে সেম। এখন যদি বলতো 2018 সালের 17 সালের অবচয় জাবেদা করতে বসতে, এখন ওরা বলতে পারে 3 বছরের জাবেদা তৈরি করো, তখন আমরা কি করব। এখন 17 সাল পর্যন্ত আমাদের দেওয়া আছে, 18 সাল তো দেওয়া নাই, 19 সালও দেওয়া নাই, 3 বছর যদি করতে বলে তখন আমরা কি করব। 17 সালে আমরা একটা মেশিন কিনেছিলাম, তাই না, এই যে মেশিনে জাবেদা করছি, আর এই দুইটা সব সময় থাকবেই, হ্যাঁ। তাহলে 18 সালে তো আমরা কোনো মেশিন কিনি নাই, তাহলে এই দুইটাকে আবার 18 সালে বসাই দিব। 19 সালে কি করব, 19 সালে গেলে আবার 19 সালেও তো কোনো মেশিন কিনি নাই, তাহলে এই মেশিনের জাবেদা আর হবে না, তাহলে 19 সালেও এই দুইটা বসাই দিব। এই যে সেম কাজগুলো হচ্ছে এটা, এই হচ্ছে আপনার 4 মার্ক। খ নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার 2017 সালেরটাই বের করতে বলছে, 18-19 বলে নেয়। যদি 18 বলতো, এই যে এখানে আমি তবু আপনাদের বোঝার সুবিধাতে করে দিচ্ছি 2018 সালে কি কোনো মেশিন কিনছেন, 18 সাল তো বলেই নেই, তাই না, তাহলে 18 সালে মেশিন কিনি নেই, তাহলে শুধু অপচয় হবে। মেশিন ব্যবহার তো করেছি, না কিনলেও এই যে 17 সালে যে মেশিনটা কিনছি, এই মেশিনটা তো 18 সালে আমি ব্যবহার করছি, 10 বছরের জন্য কিনছি না, তার 10 বছর 17 সাল ব্যবহার করা শেষ, 17 সালের অবচয় বেরিয়েছে এত, তাহলে 18 সালেও তো এটা ব্যবহার করব, তাহলে অবচয় তো এটাই বেরোবে, তাই না। তাহলে 18 সালে ডিসেম্বর 31 তারিখ মেশিন তো কিনেন নাই, শুধু অবচয় বসাই দিবেন, এই অবচয় আর পুঞ্জীভূত অবচয়, তাই না। এই যে 49,000 এটাই বসাই দিব। তারপরে এটা কি তো এই যে সেম টু সেম বসাই দিব, আয় বিবরণী ডেবিট আর অবচয় ক্রেডিট। এটাই এইভাবে যত বছর বলবে এইভাবে চলতে থাকবে, এইভাবেই চলতে থাকবে, এই দুইটাই চলতে থাকবে যত বছর বলবে। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে আমাদের খ নম্বর কোয়েশ্চেন। ক্লিয়ার? এখন গ নম্বর কোয়েশ্চেনে চলে যাচ্ছি। গ নম্বর কোয়েশ্চেনে কি বলছে, প্রথম 2 বছরের এই যে আমরা যে জাবেদাটা করেছি এইটার উপরেই খতিয়ান তৈরি করতে হবে। প্রথম 2 বছরের, প্রথম মানে 17 আর 18, 2 বছর বলেছে। প্রথম 2 বছর মানে 17 আর 18, প্রথম 2 বছরের মেশিন ও অবচয় সঞ্চিতি। অবচয় সঞ্চিতির আরেক নাম হচ্ছে পুঞ্জীভূত অবচয়। কি বলেছি, এই যে অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় লিখছি না, পুঞ্জীভূত অবচয়ের আরেক নাম হচ্ছে অবচয় সঞ্চিতি, মনে রাখতে হবে। আবার ভুল করে ফেলেন না, এই যে অবচয় সঞ্চিতি এটা কি, এটাই কিন্তু পুঞ্জীভূত অবচয়, ঠিক আছে। সঞ্চিতি এখন আপনাদের ডিজিটাল, এই জন্য ডিজিটাল নাম দিয়েছে এটার, অবচয় সঞ্চিতি, তাই না। আচ্ছা, প্রথম 2 বছরের মেশিন আর অবচয় সঞ্চিতি দুইটা বের করতে বলছে আমাদের। এখন কোন পদ্ধতিতে, টি ছক পদ্ধতি না যে ছক পদ্ধতিতে খতিয়ান করতে বলছে বলে নাই, তাহলে আমরা যে ছকে করব। টি ছক আমাদের একটু সমস্যা, কারণ টি ছকে অনেকগুলো ঘর রাখতে হয়, অনেক কষ্ট, আর ব্যালেন্স বিডি সিডি কত কিছু লিখতে হয়, এই জন্য আমরা যে ছকে করবো সহজ পদ্ধতিতে।
কি 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 অবচয় মেশিন আর অবচয় সঞ্চিতি। মেশিন অবচয় সঞ্চিতি অথবা এটাকে বলা হয় পুঞ্জীভূত অবচয়। ঠিক আছে, মেশিন তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা না, আমরা যখন খতিয়ান করব তখন আমাদের লিখতে হবে জাবেদা পৃষ্ঠা। এটা ডেবিট টাকা, এটা ক্রেডিট টাকা, এটা ব্যালেন্স, ব্যালেন্স অথবা এটাকে বাংলায় কি বলা হয় জের। এখানে ডেবিট ব্যালেন্স, এটা ক্রেডিট ব্যালেন্স। তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা ব্যালেন্স অথবা এটাকে বলা হয় জের। এখানে ডেবিট, এখানে ক্রেডিট। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের খতিয়ানের ঘর রাখলাম। এখন যাই, কত সাল? 2017 জানুয়ারির কয় তারিখ এটা দিলাম না, পরে দিব। 2017 জানুয়ারি। এখন যাই, মেশিন কয় তারিখে কিনেছিলাম? মেশিনের অবচয় করতে বলছে কার? মেশিনের। মেশিন দেখতে হবে ডেবিটে আছে না ক্রেডিটে আছে জাবেদায়। যতবার মেশিন আসবে ততবারই ওটার খতিয়ানে বসাইতে হবে। হ্যাঁ, তো মেশিন 2017 সালে একটাই কিনেছি আমরা, 2017 সালে জানুয়ারির 1 তারিখ। এই যে 1 তারিখে মেশিন হিসাব কি ডেবিট ছিল না ক্রেডিট ছিল? মেশিন যেখানে থাকবে টাকা ওই ঘরে বসাবো আমরা। কি মেশিন? মেশিন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট ছিল, তাহলে মেশিন ডেবিট ছিল, তাহলে টাকাও ডেবিট পাশে বসবে। মেশিনের টাকা কত ছিল জাবেদায়? 5,40,000। এই যে ডেবিট পাশে বসাইলাম 5,40,000, তাহলে ব্যালেন্সের ঘরে ডেবিট ব্যালেন্সে চলে যাবে 5,40,000। ক্রেডিট কি ছিল? নগদান হিসাব, তাহলে এখানে নগদান হিসাব লিখে দিব। ক্লিয়ার? এই হচ্ছে 5,40,000 টাকাই হচ্ছে আমাদের ব্যালেন্স, মেশিনের ব্যালেন্স। ঠিক আছে, এবার যাই অবচয়, পুঞ্জীভূত অবচয়। অবচয় তো সবসময় 31 তারিখে হয়, তাই না? 31 তারিখে, 31 তারিখ প্রথম জাবেদাটা কী ছিল? অবচয় ডেবিট বা পুঞ্জীভূত অবচয় ক্রেডিট অথবা অবচয় সঞ্চিতি ক্রেডিট। অবচয় সঞ্চিতি আমরা ধরে নিই, অবচয় ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। তাহলে অবচয় আমাদের বের করতে বলছে কি? অবচয় সঞ্চিতি। অবচয় সঞ্চিতি যেখানে যেখানে থাকবে ওখানে যাবে। তাহলে 2017 সালে অবচয় সঞ্চিতি কী ছিল? অবচয় ডেবিট সঞ্চিতি ক্রেডিট, সঞ্চিতি ক্রেডিট ছিল। তাহলে ব্যালেন্স আমরা ক্রেডিটের ঘরে আগে বসাই নিই। টাকা কত টাকা ছিল? অবচয় সঞ্চিতি 49,000। এই যে এটাও ক্রেডিট ব্যালেন্সই তাহলে চলে যাবে। তাহলে ডেবিট কী ছিল? অবচয়, তাহলে এখানে লিখে দিব আমরা অবচয়, তাই না? তাহলে এরপরের জাবেদা কী ছিল? আয় সারাংশ ডেবিট, অবচয় ক্রেডিট। এখানে অবচয় সঞ্চিতি নাই, তাহলে এটা 17 সালে একটাই আছে, অবচয় সঞ্চিতি একটা জাবেদাই আসছে আমাদের। তাহলে এইটুকুন শেষ 17 সাল। এবার তাহলে 2 বছরের বলেছে আমাদের 2018 সাল। 2018 সালে বলেছে, 2017 সালে 18 সালে ডিসেম্বর 31 তারিখ। দুইটা একসাথে করব না আমরা, যেহেতু সাল আলাদা, আমরা টাকার অ্যামাউন্টও আলাদা করে দিব। ঠিক আছে? তো আর যদি না হয় তাহলে আপনারা এইভাবেও করতে পারেন, এখানে ব্যালেন্স বিডি দিবেন, দিলে এখানে আপনার 49,000 বসায় নিতে হবে আগে, যদি আপনার একসাথে অ্যাটাচ করতে যান 2 বছরেরটা। হ্যাঁ, তাহলে আপনার এই যে আগের এই যে 2017 সালে যে ব্যালেন্সটা বেরিয়েছিল অবচয় সঞ্চিতির, এটা এখানে বসায় নিতে হবে ব্যালেন্স বিডি লিখে। হ্যাঁ, তারপরে আপনি ডিসেম্বরের 31 তারিখে, তারপরে আপনার আবার অবচয় হয়েছিল কত? কি ব্যাপার?
এখানে তো ভুল করেছি। অপচয় সঞ্চিতি কী ছিল? ক্রেডিট ছিল না, আমি ডেবিটে বসাইছিলাম কেন এটা? এই যে, ঠিক আছে। তাহলে এখানেও ব্যালেন্স বিডি এটা এই 17 সালেরটা এখানে বসাই নিলাম। তারপরে যাই 18 সালে কী বেরিয়েছিল? অপচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। এই যে 49 আর 49 কত হয়? যোগ করেন তো আপনারা। এখানে অপচয় সঞ্চিতি ক্রেডিট, এই যে টাকা বসাইছি ক্রেডিট, আর ডেবিটে কি? অপচয় হিসাব। 49 4 4 8 98, এই 98,000 টাকা। এই হচ্ছে আপনাদের ব্যালেন্স। 2 বছরটা একসাথে যদি হিসাব করেন 98,000, আর যদি আলাদা আলাদা হিসাব করেন তাহলে 49 দুটোটা আলাদা আলাদা করলে 49 ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কি বলে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণে। এটা কি স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় বা সরলরৈখিক পদ্ধতি একই কথা। স্থির কিস্তি আর সরলরৈখিক পদ্ধতি একই কথা। তো অবচয় নির্ণয় আশা করছি আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন। তো আমরা চেষ্টা করছি আমরা অন্য ভিডিও করার জন্য। তো আজকে এই পর্যন্তই থাকুক। তো আশা করছি পরবর্তীতে আমরা নেক্সট এই বোর্ড নিয়ে কথা বলবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।